সীমিত সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন, বেশি চাইলে জুনের মধ্যে বললেন প্রধান উপদেষ্টা। ২৬ মার্চ যাচ্ছেন চীনে। জুলাই গণহত্যার মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর আহ্বান টবি ক্যাটম্যানের, শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। ৫ আগস্ট ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ, বললেন মির্জা ফখরুল। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয় গণতন্ত্রপন্থী দলগুলো। অস্থিরতার কারণে চলতি বছর নির্বাচন আয়োজন কঠিন, রয়টার্সকে নাহিদ ইসলাম। বর্তমান সংবিধানের উপর আস্থা নেই জনগণের। আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযানের এখতিয়ার নেই, সাফ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মব দমনে কঠোর হবে সরকার। এবার স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি। গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি গ্রহণ করবেন না বদরুদ্দিন ওমর। এবং ১৪ মার্চ থেকে ঈদযাত্রায় রেলের আগাম টিকিট বিক্রি শুরু, চলবে ২০ মার্চ পর্যন্ত। বেশ কয়েকটি রুটে চলবে বিশেষ ট্রেন। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন আসি। এবারে বিস্তারিত। সংলাপের পর রাজনৈতিক দলগুলো জুলাই চার্টার স্বাক্ষর করবে। এর একটি অংশ বর্তমান সরকার ও বাকি অংশ রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম এবং জন ডেনিলোভিচ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে এলে তিনি কথা বলেন। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংস্কারে সম্মত হয় তাহলে ভোট ডিসেম্বরেই হতে পারে, অন্যথায় আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মিয়ানমারের শরণার্থীদের জন্য কমে আসা আন্তর্জাতিক সহায়তা, আগের সরকারের সময় লুট হওয়া অর্থ উদ্ধারের প্রচেষ্টা, সার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েও আলোচনা করেন তারা। প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ২৬ মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সফরে বোয়া ফোরাম ফর এশিয়ার সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে ডক্টর ইউনূসের একান্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন তাইফুর রহমান তুইন। আগামী ২৫ থেকে ২৮ মার্চ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত হবে বোয়া ফোরাম অব এশিয়ার সম্মেলন। এতে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। বাংলাদেশ সবুজ সংকেত দিলে চূড়ান্ত হয় সফরটি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বোয়া ফোরাম অব এশিয়ার সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে বিকেলে বেইজিংয়ে রওনা হতে পারেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে চীনের প্রস্তাব অনুযায়ী সে দেশের পাঠানো উড়োজাহাজে প্রধান উপদেষ্টা চীনে যাবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুদেশের সম্পর্ক আরও গভীর করায় মনোযোগ দিচ্ছে চীন। দুদেশের সম্পর্কের ৫ দশক পূর্তিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এ সফরের মধ্য দিয়ে বেইজিং তার প্রতিফলন ঘটাতে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর আগেও জানুয়ারিতে প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে যান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। এদিকে ভ্যাটিকান সিটিতে মানব ভ্রাতৃত্ব বিষয়ক বিশ্ব সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ভ্যাটিকানের ফান্ডাজিওন ফ্রাটেলি টুটির সাধারণ সম্পাদক ফাদার ফ্রান্সেসকো ওচেতা আমন্ত্রণটি পৌঁছে দেন। সাক্ষাৎকালে ওচেটা নোবেল বিজয়ীর বিশ্বব্যাপী প্রভাবের প্রতি উচ্চ শ্রদ্ধা প্রকাশ করেন। বিশ্ব মানব ভ্রাতৃত্ব বিষয়ক সম্মেলন একটি ঐতিহাসিক সমাবেশ, যেখানে ঐক্য, শান্তি এবং সামাজিক ন্যায় বিচারের উপর ভিত্তি করে ভবিষ্যৎ গঠনের জন্য বিশ্ব নেতা, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং
চিন্তাবিদদের একত্রিত করা হবে। এ সময় প্রধান উপদেষ্টা আমন্ত্রণের জন্য ওচেটাকে ধন্যবাদ জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নাম পরিবর্তন ও জুলাই গণহত্যার মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন টবি ক্যাটম্যান। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন আইসিটির প্রধান প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাটম্যান। এ সময় তিনি জুলাই আগস্ট গণহত্যার মামলাগুলো নেদারল্যান্ডের হেগেতে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর আহ্বান জানান। ক্যাটম্যান আইসিটি আইন ও নিয়ন্ত্রক কাঠামোতে সংশোধনের পরামর্শ দেন, যার মধ্যে রয়েছে পূর্ববর্তী স্বৈরাচারী শাসন থেকে স্পষ্টভাবে বিদায় নেয়ার জন্য প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের গুরুত্বপূর্ণ বিষয়টি। এই সময় বিষয়টি শিগগিরই বিবেচনার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি বলেন, জুলাই আন্দোলনে সব গণতন্ত্রপন্থী দল অংশ নিয়েছিল। গণ অভ্যুত্থানে বিএনপির ৫২৩ জন কর্মী জীবন উৎসর্গ করেন বলেও জানান তিনি। সাদ আহমেদের রিপোর্ট। ঢাকায় কর্মরত কূটনীতিকদের সম্মানে বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ইফতার পার্টির আয়োজন করে বিএনপি। এতে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন ড্যানি লোভিজ, পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ, তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন ও ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা সহ বিভিন্ন কূটনীতিকরা অংশ নেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আগস্ট আন্দোলন হঠাৎ করে আবির্ভূত হয়নি, বরং এটি ছিল বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণের দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ। August most uprising was, in fact, the outburst of the people's long accumulated anguish against the fascist Hasina regime. The July-August movement didn't suddenly emerge. Rather, it was a part of the long-standing struggle of democracy-loving people of Bangladesh. জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বিএনপির কমপক্ষে ৫২৩ জন কর্মী তাদের জীবন উৎসর্গ করেছেন। গেল ১.৫ দশকে ১,৫০০ বিএনপি কর্মী হত্যার শিকার হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী গুম ও ক্রসফায়ারে শিকার হন বলেও জানান তিনি। Besides, during the last decade, 500,000 BNP activists were killed, thousands fell victims of enforced disappearances and crossfire, and more than 6 million people, BNP people, were implicated in false and politically motivated cases. ইফতার এবং মাগরিবের নামাজ শেষে কূটনীতিকরা নৈশভোজেও অংশ নেন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সঠিকভাবে জাকাত আদায় ও বন্টন করা গেলে ৬ থেকে ৭ বছরের মধ্যে বাংলাদেশের সব মানুষ স্বাবলম্বী হতে পারবে বলে আশা প্রকাশ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষ স্বাবলম্বী হতে না পারার পেছনে অর্থ ব্যবস্থা বড় দায়ী বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার রাজধানীতে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। প্রথমবারের মতো বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ। বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই আয়োজনে অংশ নেন দেশের প্রথিতযশা চিকিৎসকরা। এ সময় সৎ দক্ষ চিকিৎসক তৈরিতে প্রতিষ্ঠানটির অবদানের কথা তুলে ধরেন চিকিৎসক নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পর্যাপ্ত কাউন্সিলিং এর মাধ্যমে আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানান তিনি। তার রোগ হয়েছে একটা, আপনি প্রেসক্রিপশন দিলেন আর একটা, এখান থেকে তার সেলগুলো ড্যামেজ হয়ে যাবে, তার হেলদি সেলগুলো তো শেষ হয়ে যাবে। জামাত আমির বলেন, সঠিকভাবে জাকাত আদায় ও বন্টন করা গেলে ৬ থেকে ৭ বছরের মধ্যে বাংলাদেশে সব মানুষকে স্বাবলম্বী করা সম্ভব। জাকাত যদি তার প্রপার ওয়েতে সংগ্রহ হয় এবং ডিস্ট্রিবিউশন হয়, একটা গবেষণা হয়েছিল যে ৬ থেকে ৭ বছর লাগবে গোটা বাংলাদেশের সবগুলো মানুষকে স্বাবলম্বী। এদিকে রাজধানীর ইস্কাটনে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় দেশের কল্যাণে সত্য ঘটনা সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। সাংবাদিকেরা যদি ঐক্যবদ্ধভাবে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে একাকার হতে পারে, যে আমরা যাহা সত্য তাই লিখবো, যাহা সত্য তাই বলবো,
যাহা মিথ্যার তাহাই লিখব, যাহা মিথ্যার মিথ্যা বলব। কারণ আপনাদের কলম হাজার লক্ষ মানুষের কাছে চলে। ঐক্যবদ্ধ থাকলে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামাত প্রস্তুত আছে বলেও জানান তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জননিরাপত্তা উন্নতিতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার জন্যই চলতি বছর জাতীয় নির্বাচন সম্ভব নয়। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সংবিধান পরিবর্তনের মধ্য দিয়েই সেকেন্ড রিপাবলিক নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ তারা। নীরব দাসের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তার নেতৃত্বাধীন সরকার গেল 7 মাসে জননিরাপত্তা উন্নতি করতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে সাধারণ নির্বাচন আয়োজন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে দাবি করেন তিনি। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নাহিদ ইসলাম। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। শাসন কাঠামোয় পরিবর্তন এনে সেকেন্ড রিপাবলিক গঠনের কথাও বলেন তিনি। জানান, এর সূচনা হবে সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে। বিদ্যমান সংবিধান, যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনেই কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। গত 54 বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, এবং সর্বশেষ এরকম একটি গণহত্যার মতো ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই, গুম হয়েছে মানুষ, আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই। ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই। ফলে আমাদের নতুন করে যদি আমরা সেই আস্থা তৈরি করতে চাই, আমাদের সেই সাংবিধানিক ভিত্তি পরিবর্তন আসলে প্রয়োজন। এছাড়া নির্বাচনে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত হবে না। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। নবগঠিত দল সার্বজনীন রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে বলেও জানায় এনসিপি আহ্বায়ক। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযান চালানোর অধিকার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, মব নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উচ্ছৃঙ্খল না হয়ে মব প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে। মহাসড়কে যেসব জায়গায় ডাকাতি হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করছে। রমজান ও ঈদ ঘিরে ডাকাতি আর ছিনতাই রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সাংবাদিক ভাইরা দেখবেন যে ইভেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে। এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। মানে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এর ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে, আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন করে। এই জন্য এই ক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে। সমাজে বৈষম্য জিয়ে রেখে বৈষম্য মুক্তির ডাক দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, আমাদের এখনকার লড়াই গণতন্ত্র প্রতিষ্ঠার, সবাই ঐক্যবদ্ধ হলে অনেক বড় চ্যালেঞ্জকেও মোকাবেলা করা সম্ভব। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশন মন্দিরে শ্রীরামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি ও স্বামী বিবেকানন্দের বাংলাদেশ আগমনের 125তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত 5 দিনব্যাপী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। রিজওয়ানা বলেন, যত মত তত পথ, এটাই গণতন্ত্রের স্পিরিট।
ব্যক্তিস্বার্থে কাজ না করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। যখন আমরা জুলাই এবং আগস্টে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে একটা রক্তক্ষয়ী সংগ্রাম দেখলাম, এবং এই যে ঐক্যের কথা আমরা বলি, আসলে সমাজে বৈষম্য জিয়ে রেখে তো আপনি ঐক্যের ডাকটা দিতে পারবেন না। আপনাকে সত্যিকার অর্থেই প্রত্যেকটা জায়গা থেকে বৈষম্য সরাতে হবে এবং তারপরেই আপনি ন্যায় বিচার আর ঐক্যের কথা বলতে পারবেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবার 8 জনকে দেয়া হচ্ছে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক। বদরুদ্দিন ওমর বাদে পদকপ্রাপ্ত সবাই প্রয়াত গুণীজন। পদকের জন্য মনোনীত অন্যরা হলেন এমইজি ওসমানী, ফজলে হাসান আবেদ, জামাল নজরুল ইসলাম, আজম খান, আল মাহমুদ, নভেরা আহমেদ ও আবরার ফাহাদ। আরও জানাচ্ছেন আপন অপু। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দেয়া হয় দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক। নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পদক 2025 পেতে যাচ্ছেন 8 ব্যক্তি। পদকের জন্য মনোনীতরা হলেন এমএজি ওসমানী, ফজলে হাসান আবেদ, জামাল নজরুল ইসলাম, আজম খান, বদরুদ্দিন ওমর, আল মাহমুদ, নভেরা আহমেদ ও আবরার ফাহাদ। স্বাধীনতা পদক 2025 ভূষিত হলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি সর্বাধিনায়ক মোহাম্মদ আতাউল গনি ওসমানী, যিনি জেনারেল এমএজি ওসমানী নামে অধিক পরিচিত। বদরুদ্দিন মোহাম্মদ ওমর ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী লেনিনবাদী নেতা। তার রচিত পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থটি ইতিহাস রচনায় পথিকৃৎ হিসেবে পরিচিত। আজম খান, যাকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের একজন অগ্রপথিক বা গুরু হিসেবে গণ্য করা হয়। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করে, আর এবার পেলেন সর্বোচ্চ স্বাধীনতা পদক। স্যার ফজলে হাসান আবেদ বাংলাদেশী সমাজকর্মী এবং বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি সংগঠন ব্রাকের প্রতিষ্ঠাতা। তার অসামান্য অবদানের জন্য এবার তিনি ভূষিত হলেন স্বাধীনতা পদকে। নভেরা আহমেদ বাংলাদেশী ভাস্কর, তাকে বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম অগ্রদূত এবং 20 শতাব্দীর প্রথম বাংলাদেশী আধুনিক ভাস্কর বলা হয়। 1997 সালে বাংলাদেশ সরকার তাকে 21 পদক প্রদান করে। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ, যিনি একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক এবং সাংবাদিক। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে প্রবাসী সরকারের দায়িত্ব পালন করেন। জামাল নজরুল ইসলাম মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত। 1983 সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত দি আল্টিমেট ফেট অব দি ইউনিভার্স তার একটি সুবিখ্যাত গবেষণা গ্রন্থ। 2019 সালের 6 অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা হত্যা করে। এই ঘটনাটি দেশব্যাপী ক্ষোভের জন্ম দেয় এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে আবরার আগ্রাসন বিরোধী ছাত্র সংগ্রামের প্রতীক হয়ে ওঠেন। স্বাধীনতা দিবস উপলক্ষে 1977 সাল থেকে প্রতি বছর দেয়া হয় স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে 5 লাখ টাকা, 18 ক্যারেট মানের 50 গ্রামের স্বর্ণ পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর সহ 8 বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। তবে বদরুদ্দিন ওমর বিবৃতি দিয়ে বলেছেন, এই পুরস্কার গ্রহণ করা তার পক্ষে সম্ভব নয়। বিবৃতিটি আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠিয়েছেন তার দল জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফজলুল হাকিম। বিবৃতিতে তিনি বলেছেন, 1973 সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেওয়া হয়েছে। আমি সেগুলোর কোনোটি গ্রহণ করিনি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে, এই জন্য তাদের ধন্যবাদ। কিন্তু তাদের দেয়া এই পুরস্কারও গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে।
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট ও যাত্রী পরিবহনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী 14 মার্চ থেকে শুরু হচ্ছে, যা চলবে 20 মার্চ পর্যন্ত। এ সময় 20 থেকে 30 মার্চের টিকিট পাবেন যাত্রীরা। বৃহস্পতিবার রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম এই কথা জানান। এর আগে গত মঙ্গলবার দুপুরে রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে ঈদ উল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানান, ঈদে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে, তবে কয়েকটি বিশেষ ট্রেন চলবে তা এখনও চূড়ান্ত হয়নি। যাত্রী চাহিদা অনুযায়ী রুট চূড়ান্ত করা হবে। মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুরের লালসার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে 3য় শ্রেণীতে পড়া এক কন্যা শিশু। গুরুতর অসুস্থ অবস্থায় 8 বছর বয়সী ওই শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। অভিযুক্ত হিটু শেখকে আটক করেছে পুলিশ। সহকর্মী পঙ্কজ রায়ের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। 3য় শ্রেণীতে পড়া মেয়েটি 5 দিন আগে মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে আসে। প্রতিবেশীদের অভিযোগ, বৃহস্পতিবার সকাল 10টার দিকে পরিবারের লোকজন নিজ নিজ কাজে বাইরে গেলে ঘরে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে বোনের শ্বশুর হিটু শেখ। এই সময় মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে কান্নাকাটি করলে তার বোন ঘরে এসে তাকে উদ্ধার করে। পরে মারাত্মক অসুস্থ অবস্থায় মেয়েটিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে জরুরি ভিত্তিতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আজকে 11টার দিকে ফোন দিয়েছে, ওর মা ওই ফোন দিয়েছে যে মনি এলো অসুস্থ, আসানতে একটু কি হয়েছে। আমি যা বাড়ি পার গেছি শুনি যে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে যাই দেখে আমার মনি এইরকম। তারপরে ওর মা ওই ভর্তি করে তুই বলাইছে আর নেই। দুশোর ওপর মনি শ্বশুরও করবো, মনি বোনারও করবো। শুনি যে 11টা সাড়ে 11টার দিকে চিল্লে পারলো, তো চিল্লে পারলা বাই দাবি লোকজন আসছে। আসার পরে জিজ্ঞেস করে দেখে যে ভিতরে তার ফোনে ভালো করে লক্ষ্য করে দেখে যে এরকম ভিতরে উলঙ্গ অবস্থায় মেয়েটা পড়ে রয়েছে, গায়ে হিসরুনো দাগ, রক্ত। তো তখন আর কি ওই ওর বোন রান্নাঘরের থেকে আসে ওর ধরে তাড়াতাড়ি লোকজনে মিলে নিয়ে হাসপাতালে নিয়ে। মাগুরা সদর থানা পুলিশ অভিযুক্ত হিটু শেখকে আটক করেছে। মাগুরার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত এই ঘটনায় আমরা ওর বোনের শ্বশুরকে আটক করেছি। আমাদের তদন্ত চলছে, এ বিষয়ে আমরা আরো কাউকে হয়তো গ্রেফতার করব। মাগুরা শহরে ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।